এতটুকু মনে পড়তেই হাঁসফাঁস করে ওঠে মেজবা। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে। পুরো শরীর জুড়ে কম্পন। বাকি অংশটুকু মনে করতে চাইল না সে। নিজেকে সামলে পুনরায় এগিয়ে গেল আইসিইউর বন্ধ দরজার সামনে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এসে বললেন, একমাত্র সৃষ্টিকর্তাই শেষ ভরসা। পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল। হসপিটালের সামনে নেমেছে আমজনতার ঢল। ধর্ষকের শাস্তি চেয়ে হসপিটালের বাহিরে সমবেত হয়েছে অরিজিনের ভার্সিটির কিছু শিক্ষার্থী, বিশেষ শিল্পপতি ও রাজনীতিবিদ এবং তাদের ঘিরে সাংবাদিকদের আনাগোনাও স্পষ্ট পরিলক্ষিত। হসপিটালের কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে এত ভিড় সামলাতে। কিছুক্ষণ পর হসপিটালের সামনে উপস্থিত হয় দুটো কালো রঙের গাড়ি। দায়িত্বরত দারোয়ান তৎক্ষণাৎ গেট খুলে সালাম দেয়। প্রথম গাড়ির দরজা খুলে অস্থির পায়ে হসপিটালের দিকে এগিয়ে যায় মেহরাজ ওয়াহিদ, মেজবাহের স্ত্রী সোফিয়া রেহবার এবং তার মা। দ্বিতীয় গাড়িটা থেকে বের হয়ে আসে মেহরাব এবং তার পিয়ে কৌশিক মজুমদার। দুজনে অফিসিয়াল গেটআপে হাজির হয়েছে দেখে অনেক মানুষ উৎসুক চোখে দেখছে তাদের। সোফিয়া 5 মাসের উঁচু পেটটা সামলে দ্রুত হাঁটতে বেশ হিমশিম খাচ্ছে। পেছন থেকে তার মা বলে, ধীরে সুস্থে হাঁটতে পারিস না? বাচ্চাটার কিছু হলে মেজবা তোকে তুলে আছাড় দিতে দুবার ভাববে না। চিন্তায় অস্থির সোফিয়া দ্রুত কদম চালিয়ে সামনে যেতে যেতে বলে, ওই মানুষটা বড্ড একা মা, ওর আমাকে দরকার, ভীষণ দরকার। হসপিটালের ভিআইপি ফ্লোরে এসে লিফট থামতেই একে একে বের হলো মেহরাব, কৌশিক, সোফিয়া এবং তার মা। সোফিয়া দ্রুত কদমে এগোতে নিলে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তৎক্ষণাৎ সোফিয়ার মা টেনে ধরে তার ডান হাতের কবজি। সোফিয়ার চোখ খুলে বড় বড় শ্বাস নেয়। সম্পূর্ণ দৃশ্য দেখে সোফিয়ার মা শায়লা রেহবার হা হুতাশ করে উঠল। মেহরাব শান্ত সুরে বলে, এই সময় এতটা অসাবধানতা বাচ্চার জন্য ক্ষতিকর। সোফিয়া কথা না বাড়িয়ে সাবধানের সামনে এগোতে থাকে। সামান্য এগোতেই চোখে পড়ে শাশুড়ি এবং শ্বশুরকে। তাদের সামনে দাঁড়িয়ে সালাম বিনিময় করে টুকটাক কথা বলে সোফিয়া অস্থির চিত্তে শুধালো, আম্মা, আপনার ছেলে কোথায়? মাইমুনা ওয়াহিদ রক্তিম চোখে তাকালেও বাইরের মানুষের সামনে সিনক্রেট করতে চাইলেন না। অস্বাভাবিক শান্ত স্বরে বললেন, সামনের কেবিনের দিকটা চেক করে দেখো, ওইদিকেই আছে সম্ভবত। নিজের মাকে রেখে ঝটপট উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত কণ্ঠে সোফিয়া বলল, আমি একটু আসছি। কেউ তেমন একটা নজর দিল না সেদিকে, তবে সোফিয়ার মা খানিকটা বিরক্ত হলেন। মেহরাব তীক্ষ্ণ নজরে পরখ করলো সেটা। কৌশিক সোফিয়ার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, স্বামী পাগল মহিলা কোথাকার। মেহরাব এতক্ষণ নীরব থাকলো, এবার গলা খাকারি দিয়ে সবার মনোযোগে আকর্ষণের চেষ্টা করলো। মোশাররফ ওয়াহিদ চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমাদের পরিচয়? মেহরাব নিজের পরিচয় দিয়ে বলল, মিস অরুণিকা ওয়াহিদের কি অবস্থা? ডক্টর কি বলেছেন? মোশাররফ ওয়াহিদ দুঃখী কণ্ঠে বললেন, বাঁচার সম্ভাবনা খুব কম। আমার বাচ্চাটাকে একদম মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ওই জানোয়ার। মেহরাব নির্লিপ্ত সুরে বলল, আপনারা রেপ কেসে ডায়েরি করেছিলেন, তবে যতটুকু ইনভেস্টিগেট করে আমরা জেনেছি দ্যাট ওয়াজ নট এ রেপ কেস। মোশাররফ ওয়াহিদ বিরক্ত হয়ে বললেন, অনলাইনের ভিডিওগুলো স্পষ্ট প্রমাণ সব কিছুর। এর বেশি কিছু আমি জানি না, জানতেও চাই না। আমার ফুলের মতো বাচ্চাটার জীবন ধ্বংস করে দিয়েছে ওই বাস্টার্ড। ওর ফাঁসি হওয়া উচিত। তোমরা প্রসিডিওর স্টার্ট করো। তোমার সিনিয়রদের সাথে আমি কথা বলে নেব। কথাগুলো শুনে মেহরাব তাচ্ছিল্য হেসে বলল, সরি স্যার, বাট আইন সবার জন্য সমান। আপনাদের প্রসেস মানতে হবে এবং আসল সত্যটা উদ্ঘাটন করতে আমাদের সহায়তা করতে হবে। অন্যথায় আমরা ভিন্ন ব্যবস্থা নিতে বাধ্য হব, যেটা আপনাদের জন্য খুব একটা সম্মানজনক হবে না। মোশাররফ ওয়াহিদ দাঁতে দাঁত পিষলেন, বিড়বিড়িয়ে বললেন, সবাই বৃহৎ জ্ঞানী। স্ট্যাটাসের থেকে চাপার জোর বেশি হয়েছে। সব কটাকে দেখে নিব। এই মেজবা অপদার্থটা কোথায় গিয়ে দুঃখ বিলাস করছে কে জানে। আজকের দিনটাই কুফা। এতক্ষণ খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছিলেন মাইমুনা ওয়াহিদ। মেহরাবের দিকে এক পলক তাকে শান্ত সুরে জিজ্ঞেস করেন, জাত কেমন আছে? ডক্টর কি বলেছে? মেহরাবের ভ্রু জোড়া কিঞ্চিত কুঁচকে গেল। নিজেকে সামলে উত্তর দিল, সৌভাগ্যক্রমে ওনার হার্ট ডান সাইডে, গুলিটা বাম সাইডে লাগার কারণে এখনও শ্বাস নিচ্ছেন, তবে অবস্থা ক্রিটিক্যাল। বাঁচার সম্ভাবনা অনলি 10%। মাইমুনা ওয়াহিদ কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, পিস্তলে কি অরিনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? মেহরাব বুঝল মাইমুনা ওয়াহিদের চিন্তা। হাজার হোক মায়ের মন, খানিকটা ইতস্তত করে উত্তর দিল, রিপোর্ট এখনো আসেনি ম্যাম, বিষয়টা শনাক্ত করা যায়নি এখনো। মাইমুনা ওয়াহিদ বুকে পাথর চেপে রেখে বললেন, বাবা, আমার নাম্বারটা রাখো। রিপোর্ট আসলে সাথে সাথে একটু জানিয়ে দিও। এই উপকার করলে আমি কৃতজ্ঞ থাকব। মেহরাব প্রফেশনাল ক্যারেক্টার থেকে বেরিয়ে কোনো দ্বিধা ছাড়ে এগিয়ে গেল মাইমুনা ওয়াহিদের সামনে। হাঁটু গেড়ে ফ্লোরে বসে ওনার চোখে চোখ রেখে বলল, ম্যাম, আমি আপনার সন্তানের মতো। এই সামান্য বিষয়ে এতটা ফর্মালিটি দেখানোর প্রয়োজন নেই।
তবে আমার অনুরোধ থাকবে একটুখানি নিজের খেয়াল রাখুন। রিপোর্টে যাই আসুক, আপনাকে আপনার সন্তানের জন্য লড়তে হবে, এটা সুনিশ্চিত। আপনি এই সময় মনোবল হারালে আমরা অরুণিকা ওয়াহিদ অরিন নামক এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলব। এটুকু সান্ত্বনা ভেঙে গুড়িয়ে দিল মাইমুনা ওয়াহিদের নিরেট সত্তা। বাচ্চাদের মতো হাওমাও করে কেঁদে উঠলেন তিনি। মেহরাব আগ বাড়িয়ে কিছু না বলে সোফিয়ার মাকে ইশারায় বলল, ওনার খেয়াল রাখুন। কথাটুকু বলে ত্রস্ত পায়ে স্থান ত্যাগ করে মেহরাব এবং কৌশিক। কত শত সত্য উন্মোচন বাকি সেটা কেবল সময় বলবে। ভাবলেশিনী ভঙ্গিতে গায়ে এলিয়ে বেঞ্চে বসে থাকা মেজবাইয়ের সামনে ছোট ছোট কদম ফেলে উপস্থিত হয় সোফিয়া। মেজবাইয়ের এক কদম সামনে দাঁড়াও নির্বিকার মেজবা তাকে খেয়াল করেনি। সোফিয়া এবার পূর্ণাঙ্গ দৃষ্টি রাখলো মেজবাইয়ের উপর। সবসময় পরিপাটি থাকা ছেলেটা আজ বড্ড অগোছালো। ফর্সার চেহারায় রক্তিম ভাব, চোখের নিচে হালকা কালচে দাগ, ইন করে রাখা শার্টটা এলোমেলো, হাতখড়িটা উল্টো পড়েছে। সবসময় ফ্যাশন নিয়ে সচেতন থাকা মানুষটা কুচকানো শার্ট পরেই বেরিয়ে এসেছে। একটা দীর্ঘশ্বাস অজান্তেই বেরিয়ে আসে ভেতর থেকে। সোফিয়া সামান্য এগিয়ে গিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। দুহাতে মেজবার মুখটা ধরে সামান্য উপরে তুলে বলে, আমার দিকে তাকান। মেজবা নজর মেলাতে পারে না। সোফিয়া আবারও একই কথা বললে মেজবা নিরুত্তর থাকে। কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ে অনুতাপের অশ্রু। সোফিয়ার অন্তঃকরণ বিচলিত হয়। অস্থির কণ্ঠে বলে, মেহরাজ, আমার মেহরাজ, কি হয়েছে? তাকান আমার দিকে। প্রিয় নারীর সংস্পর্শে এসে মেজবা মোমের মতো গলে যায়। সোফিয়ার কোমর ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। অস্ফুট সুরে বলে, অতীত আমাকে ধ্বংস করে দিল সোফি, আমার সব কিছু কেড়ে নিল। একটা ভুল আমার আজীবনের সুখ নিশ্চিহ্ন করে দিল। আমি পাপী, তবে শাস্তি কেন নির্দোষের ঘাড়ে পড়ল? আমি পারছি না সোফি, আমি ক্লান্ত। মেজবার আকস্মিক এমন ঝাপড়ে ধরে সুফিয়া কিঞ্চিত ব্যথা পেল। নিজেকে সামলে মেজবার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি অতীতের মেজবা নেই মেহরাজ, আপনি এখন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। অতীত পাল্টানো যায় না, তবে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি সবটা জানেন এবং উনি যা করেন ভালোর জন্য করেন। হতাশ হবেন না প্লিজ। মেজবা সোফিয়ার নরম উদয়ে মুখ গুজে অস্পষ্ট সুরে বলে, আমার শাস্তি আমার কলিজার টুকরোটা কেন পেল? আমার ভেতরটা অনুতাপে কুঁকড়ে যাচ্ছে। আমি ব্যর্থ, আমি লজ্জিত, আমি অপরাধ স্বীকার করে প্রস্তুত ছিলাম, তবুও কেন আমার বোনটাকে মাসুল দিতে হলো? সোফিয়া, আমি নিতে পারছি না এসব। আম্মা বলে আমি জারজ। মেজবাকে অস্থির হতে দেখে সোফিয়া আরেকটু ঘনিষ্ঠ হয়ে একদম মিশে যায় মেজবার বাহুবন্ধনে। পিঠে হাত রেখে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, একদম কাঁদবেন না। যা হয়ে গেছে সেটা পরিবর্তনের সুযোগ নেই। ভুল যেহেতু আমরা করেছি, তাই অরুণের জীবনটা গুছিয়ে দাও আমাদের দায়িত্ব। আমাদের অরুণী ভীষণ ভালো থাকবে মেহরাজ, আমরা ওকে বেস্ট লাইফ দিব। আপনি ভেঙে পড়লে আমরা অরুণীকে চিরতরে হারিয়ে ফেলবো। আপনি সেটা চান? মেজবা বাচ্চাদের মতো দুদিকে মাথা দুলালো। অর্থাৎ না। সোফিয়া সামান্য সরে আসতে নিলে আচমকা ব্যথায় সূচক শব্দ করে ওঠে। মেজবা যেন হুঁশে ফিরে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে আলতো করে নিজের কোলে বসায়। ব্যগ্র কণ্ঠে বলে, আরে ওকে সোফি, বাবু ঠিক আছে? ব্যথা পেয়েছো? ডক্টর। সোফিয়া চোখ মুখ কুঁচকে বলে, অস্থির লাগছে। বোরকার নিকাবটা খুলে একটু রেস্ট নিতে পারলে ভালো লাগতো। মেজবা তড়িঘড়ি করে ওকে কোলে তুলে পাশের কেবিনে নিয়ে যায়। ফ্লোরটা সম্পূর্ণ বুক করা, সম্পূর্ণ অ্যাক্সেস এখন ওয়াহিদ ফ্যামিলির হাতে। এই জন্যই মেজবাকে বেগ পোহাতে হলো না। দ্রুত কেবিনে ঢুকে দরজা লক করে সোফিয়ার বোরকা হিজাব সরিয়ে দিতে দিতে বলে, এসব এখন কেন পড়েছ? তুমি জানো না তোমার শ্বাসকষ্টের তীব্র সমস্যা আছে? সোফিয়া স্মিথ হেসে বলল, আমার শরীরের 1 ইঞ্চি অংশ অন্য পুরুষের নজরে আসার আগে আমার মৃত্যু হোক। আমি আপনার অর্ধাঙ্গিনী। আমার সর্বত্রে কেবল আপনার অধিকার আছে মেহরাজ। আপনি ব্যতীত অন্য পুরুষের অনাকাঙ্ক্ষিত দৃষ্টি আমার জন্য হারাম বলে আমি জানি। মেজবা ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বলল, আই ডোন্ট ডিজার্ভ ইউ। তুমি পবিত্র, অথচ আমি পাপের রাজত্বে রাজ করা এক দুশ্চরিত্র সত্তা। ইউ ডিজার্ভ বেটার। সোফিয়া ম্লান হেসে বলল, আপনি আমার কাঙ্ক্ষিত এবং একমাত্র ঠিকানা। এর বাইরে কোনো যুক্তি, তর্ক, ন্যায়, অন্যায় কিংবা পাপ পবিত্রের হিসাবে আমি যেতে চাই না। ভাগ্যের ফেরে আপনাকে পেয়েছি। আপনাকে ঘিরেই আমার সমস্তটা বিলীন করেছি। শেষ মুহূর্তে এসে আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করলে আমি আপনাকে মাফ কখনো করব না মেজবা। মেজবা নিশ্চুপে সবটা শুনে কাতর চোখে তাকিয়ে বলে, বদদোয়া সইবার সক্ষমতা নেই সোফি, দোহাই লাগে একটু শান্তি দাও। সোফিয়া মেজবার বুকে মাথা রেখে বলে, আমাকে বুকে নিয়ে একটু ঘুমাবেন? মেজবা অস্থির চিত্তে বলে, অরের অবস্থা খুবই ক্রিটিক্যাল সোফি। এই অবস্থায় কথা শেষ করতে না দিয়ে সোফিয়া বলল,
আল্লাহর উপর ভরসা রাখুন, আমাদের অরুণীর কিচ্ছু হবে না। অরুণীকে সামলাতে হলে আপনার সুস্থতা জরুরি। মেজবা আর কথা বাড়ালো না, চুপচাপ ভদ্র বাচ্চার মতো সোফিয়াকে বুকে আগলে নিয়ে চোখ দুটো বুজে ফেলল। গত 3 দিন যাবৎ নির্ঘুম মেজবা কিছুক্ষণের মাঝে তলিয়ে গেল গভীর নিদ্রায়। স্বপ্নে ভেসে উঠল অতীতের আরেক খণ্ডচিত্র। আজান তাওসিফের খণ্ডিত লাশ দেখে তাহসিনা রীতিমতো আঁতকে উঠেছিল। কাটা মাথাটা বড্ড ভয়ঙ্কর দেখাচ্ছিল। চোখ দুটো বীভৎসভাবে তাকিয়েছিল তাহসিনার ক্রন্দনরত মুখের দিকে। মেয়েটা চিৎকার দিয়ে পেছনে সরে যেতে নিলে মেজবার বাকি বন্ধুরা হো হো করে হেসে ফেলে। একজন তাহসিনার গাল ছুঁয়ে দিয়ে বলে, ভয় পেলে মেয়েদের এত সুন্দর লাগে জানা ছিল না। ভয় পেয়ে আমাদের জড়িয়ে ধরলে সেটা আরো ভালো লাগতো। কথাগুলো সুর টেনে বললে মেজবার এক বন্ধু। সদ্য বাবা হারানো এতে মেয়েটা তখনও নিষ্পলক চেয়েছিল বাবার ছিন্ন ভিন্ন দেহের দিকে। টপ টপ করে গড়িয়ে পড়া রক্ত দেখে ক্ষণে ক্ষণে শঙ্কিত হয়ে জড়সড় হয়ে যাচ্ছিল। অতিরিক্ত শোকে মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল, অথচ নোংরা কীটগুলো তা বোঝেনি। কতগুলো হাত নানান অশ্লীল ভঙ্গিতে ছুঁয়ে দেয় তাহসিনার অপরিপক্ক শরীর, অথচ মেয়েটা তখনও ঠাহর করে উঠতে পারেনি। আচমকা কলিং বেলের শব্দে উপস্থিত 11 জন যুবক খানিকটা ভীত হয়। মেজবা সবাইকে চুপ করতে বলে আজান তাওসিফের খণ্ডিত দেহ একত্র করে সোফার কভার দিয়ে ঢেকে দেয়। তারপর লম্বা লম্বা পা ফেলে দরজার দিকে এগিয়ে গিয়ে পিপ হলে চোখ রাখতেই দেখে জায়ানকে। মাথা টুপি পরিহিত স্নিগ্ধ জায়ানকে দেখে মেজবার শয়তানি মস্তিষ্কে আরেক বুদ্ধি খেলে যায়। ক্যাম্পাসে আজাদের লাশ দেখতে গিয়ে মেজবার র্যাগিং সম্পর্কে জেনে তার গালে সাপড়ে দুটো চর বসিয়েছিল জায়ান। সুযোগ মেলেনি বিধায় বদলা নেওয়া হয়নি। আজ যখন সুযোগ মিলছে তখন হাতছাড়া করার কোনো মানে হয়? জায়ানকে অবাক করে দিয়ে গেট খুলে মেজবা আমোদিত গলায় বলে, ওয়েলকাম মেজো ব্রিলিয়ান্ট, কেমন আছো? জায়ান ভ্রুকুচকে রাগান্বিত সুরে বলে, আপনি এখানে কেন এসেছেন? আমার ভাই জীবিত নেই আপনার জার্ক ফুলফিল করার জন্য? কথাগুলোতে লুকিয়েছিল একরাশ যন্ত্রণা, অথচ মেজবা সেসব শুনে হো হো করে হেসে বলে, তাতে কি, তোমার বোন তো আছে। আজাদের থেকেও তোমার বোনকে জাগ দিতে আমি বেশি ইন্টারেস্টেড। তুমি চাইলে এই ইন্টারেস্টিং খেলা দর্শক হতে পারো। জায়ান রেগে উঠে একটা ঘুষি মারে মেজবার মুখে। ড্রাগ অ্যাডিক্টেড মেজবার শরীরে যেন অমানুষ ভর করে। জায়ানকে ভেতরে নিয়ে কয়েকজন মিলে বেধড়ক মারধর করে। জায়ান নিভু নিভু চোখে এক পলক বোনের দিকে তাকাতে দেখে তাহসিনা এক দৃষ্টিতে মেঝেতে পড়ে থাকা লাল তরলের দিকে তাকিয়ে আছে। ঘন্টা খানেক পর মুখের উপর এক পশলা পানি ঝাপটা পড়তে আস্তে ধীরে চোখ মেলে তাকায় জায়ান। শরীরের অস্বাভাবিক ব্যথা খানিকটা হালকা লাগলেও মনে হচ্ছে কোনো এক স্বপ্নের দুনিয়ায় বাস করছে সে। কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে। তবে মেয়েলি কান্না সুরে সেই বিভ্রম কেটে যায়। চোখ মেলে সামনে তাকাতে দেখে তার বোনকে মেজবার এক বন্ধু বলছে, তুমি জামা খুলে বিবস্ত্র না হলে মেজবা এক্ষুনি তোমার ভাইয়ের গলাটা শরীর থেকে আলাদা করে দিবে, ঠিক তোমার বাবার মতো। ইয়ের কাউন্ট ডাউন স্টার্টস নাও। 1, 2, 3। তাহসিনা চিৎকার দিয়ে কাঁদছে। এতে মেয়েটা তার শেষ আশ্রয়টা কোনো কিছুর বিনিময়ে হারাতে চায় না বলেই নিজের সম্ভ্রম হারাতে দ্বিধা করল না। সেলফ সৃষ্টিকর্তার নিকট জানিয়ে রাখলো এক নীরব আর্জি, যা নিভু নিভু চোখে ওসব দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার হাত পা এবং মুখ বাঁধা। সামনে একটা বড় রামদা নিয়ে বসে আছে মেজবা। মুখে কিছু বলতে না পারলেও পরক্ষণে মাথা ঝাঁকিয়ে জায়ান বোঝাতে চাইল, এমন করিস না বোন, সম্মান বিকিয়ে বাঁচার চেতে সম্মানের সহিত মরে যাওয়া ঢের ভালো। তাহসিনা শুনল না। তাদের কথা মতো দেহের আবরণ ত্যাগ করলে সকলে হৈ হুল্লোড় করে ওঠে। তাহসিনা লজ্জায় দু চোখ বুজে কেঁদে ওঠে। মেজবার এক বন্ধু শীষ বাজিয়ে বলে, ডেড ড্রপ গর্জিয়াস লেডি, এমন মাল লুকিয়ে রাখলে হয়? আজকে একটা খাসা লাঞ্চ হবে। জায়ানের গলার কাছের রামদাটা এবার হৃৎপিণ্ডের কাছে এনে মেজবা বলল, এই অপরূপ সৌন্দর্যের ভাগ নির্দ্বিধায় কোনো জোর জবরদস্তি ছাড়া আমার ফ্রেন্ডদের মাঝে বিলিয়ে না দিলে তোমার পরিবারের চতুর্থ সদস্যকে কুরবানির পশুর মতো জবাই করা হবে। সো আর ইউ রেডি হানি? তাহসিনা চিৎকার করেনি। নিজেকে বিলিয়ে দিয়েছিল সেই পশুদের হাতে, তবে মেজবা সেদিকে ধ্যান দেয়নি। সে তো জায়ানকে শাস্তি দিতে ব্যস্ত ছিল। তাহসিনার মুখ থেকে সামান্য যন্ত্রণা মিশ্রিত চিৎকার শোনা গেল, সাথে সাথে জায়ানের বুকে রামদা দিয়ে একটা করে টান দেওয়া হতো। তাহসিনা জ্ঞান হারানোর আগ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে তার ভাইকে বাঁচাতে। পরিশেষে সফল হলেও মেয়েটা নিজেই প্রাণ ত্যাগ করে সেই পাশবিক নির্যাতনের ফলে। মেজবার বন্ধুরা যখন বিষয়টা টের পায় তখন বহু দেরি হয়ে গেছে। ক্ষত বিক্ষত শরীরটার একটা অংশ ও অক্ষত ছিল না। সবাই বেশ ভয় পেয়ে যায়। 3টা লাশের অবস্থা দেখে বুঝতে বাকি থাকবে না যে এগুলো মার্ডার। ওরা বুদ্ধি করে প্রথমে আজাদ তাওসিফের লাশে আগুন ধরিয়ে দেয়।
মানুষ পোড়ার বিকট গন্ধে কয়েকজন তৎক্ষণাৎ বমি করে ফেলে। মেজবা বুঝে এভাবে কাজ হবে না। ৩ জনকে ৩ জায়গায় রেখে অতঃপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পুড়িয়ে মারা হয়। সেই অগ্নিসংযোগে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যায় এক সুখী পরিবার। সৌভাগ্যক্রমে বেঁচে যায় এক দুর্ভাগা, যার অস্তিত্ব টিকে থাকে কেবল প্রতিশোধের নেশায়। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এর মধ্যে প্রায় ১৫ দিন পার হয়েছে। পরিস্থিতি শান্ত, তবে মিডিয়ায় তখনও তোলপাড় চলছে। এমপি মেহরাব শিকদার পুরো কেসটা বড্ড বেশি গোপনীয়তা অবলম্বন করে হ্যান্ডেল করছেন। তার কাণ্ডে মিডিয়া রীতিমতো হতাশ। কালপ্রিটকে মেডিকেলে নেওয়ার পর আর কোনো তথ্য পাওয়া যায়নি। কেসের চূড়ান্ত ফলাফল কি হবে তা নিয়ে সকলেই উৎসুক। ২ দিন হলো অরিনকে বাসায় নিয়ে আসা হয়েছে। প্রাণোচ্ছল মেয়েটা যেন জীবন্ত লাশে পরিণত হয়েছে। মুখ ফুটে টু শব্দ করে না, কেবল নির্নিমেষ তাকিয়ে থাকে। জ্ঞান ফেরার পর চরম পাগলামি করেছিল, কিন্তু জায়ানের বিষয়ে সামান্য তথ্যও জানতে পারেনি। তখন থেকে চুপ হয়ে যাওয়া মেয়েটা আর একটাও শব্দ উচ্চারণ করেনি। মেজবা অরিনের সামনে দাঁড়ানোর সাহস পায়নি। দূর থেকে সব তথ্য রাখছে বোনের। মোশাররফ ওয়াহিদ বর্তমানে ব্যবসার কাজে দেশের বাইরে অবস্থান করছেন। মাইমুনা ওয়াহিদ দেখভাল করছেন অরিনের। নিস্তেজ অরিনকে দেখলে তার বুক ফেটে কান্না আসে, কিন্তু এই সময়টা যে ভেঙে পড়ার নয়। অরিনের ব্রেকফাস্ট রেডি করছিলেন মাইমুনা ওয়াহিদ। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। একজন গৃহপরিচারিকা গিয়ে দরজা খুলে দিতে মেহরাব এবং কৌশিককে দেখে চমকে যায়। তারা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, চমকে যাওয়ার কিছু নেই, মিসেস মাইমুনা ওয়াহিদকে বলুন আমরা এসেছি। মাইমুনা ওয়াহিদকে ডাকতে হয় না, তিনি নিজে উপস্থিত হন সেখানে। মেহরাবদের দেখে এক গাল হেসে বলেন, কি খবর, কেমন আছো? বসো বাবা, তোমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করি। মেহরাব তারা দেখিয়ে বলল, না ম্যাম, হাতে সময় কম, তাছাড়াও আমরা অফিসিয়াল কাজে এসেছি। মিস অরিনের স্টেটমেন্ট নেওয়াটা জরুরি। আমরা কি ওনার সাথে একান্তে কিছুক্ষণ কথা বলতে পারি? মাইমুনা ওয়াহিদ খানিকটা অপ্রতিভ হন, অপ্রস্তুত কণ্ঠে বলেন, অরিন তো অসুস্থ বাবা, কোনো ছেলে মানুষ দেখলে ভয়ে সিটিয়ে যাচ্ছে। এমন অবস্থা। মেহরাব ওনাকে আশ্বস্ত করে বলল, ম্যাম, এটা অত্যন্ত জরুরি, আমাকে একবার চেষ্টা করে দেখতে দিন। যদি এটা কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ে তাহলে আমি নিজে এই কার্যক্রম বন্ধ করে দিব। মাইমুনা ওয়াহিদ রীতিমতো দোটানায় পড়ে যান। ও পর্যন্ত না পেয়ে সম্মতি প্রকাশ করেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল অরিন। চেহারা লাবণ্যতা কোথায় যেন হারিয়ে গেছে। গোলগাল শরীরটা শুকিয়ে রোগা দেখাচ্ছে। গলায়, বুকে, পেটে, পিঠে ক্ষীণ হয়ে আসা লাভ বাইটের চিহ্নগুলো তখনও কিছুটা স্পষ্ট। তবে সেগুলো ভালোবাসা নয়, বরং উগ্রতার চিহ্ন। কথাটা মনে পড়তে অরিনের দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। অস্ফুট সুরে বলে, জান সাহেব, ও জান সাহেব, আমাকে দুনিয়ার চোখে কলঙ্কিত কেন করলেন? আমার শরীরে থাকা আপনার প্রতিটি স্পর্শ বৈধ, সেটা কেন বলে গেলেন না? এতটুকু বলতেই হাত ধরে গেল। ইদানিং শরীরটা সঙ্গ দেয় না। শুষ্ক ঢোক গিলে গলা ভিজে পুনরায় অরিন বলল, কোনো পাপের শাস্তি এতটাও নির্মম হয়? হৃদয় ছিঁড়ে খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসার পরও ভেতরটা না পাওয়ার দাবানলে জ্বলে পুড়ে ছাড়খাড় করে দেওয়ার নামই বুঝি অপূর্ণতা? ফুঁপিয়ে উঠল মেয়েটা। ড্রেসিংয়ের কর্নার ধরে আস্তে ধীরে ফ্লোরে বসে মুখে হাত চেপে কান্নার শব্দ আটকানোর বৃথা চেষ্টা করল অরিন। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে ড্রেসিং টেবিলে পিঠ এলিয়ে অস্ফুট সুরে বলল, মস্তিষ্ক আপনিময় যন্ত্রণার স্মৃতিচারণে বিষাদে বিদীর্ণ। ভালোবাসা নয়, আফসোসগুলো অশ্রু ফোটায় ঝরে। ভুলে যাওয়ার শপথ গ্রহণের পরও হৃদয়কুঞ্জ অভিযোগ করে, হাজারো পূর্ণতার গল্প পেরিয়ে আমরা কেন অপূর্ণতার ভিড়ে হারিয়ে? দুঃখ বিলাসে ব্যস্ত অরিন দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়নি। দরজার অপর পাশ থেকে মাইমুনা ওয়াহিদ হন্তদন্ত হয়ে এক্সট্রা চাবি দিয়ে লক খুলে ঘরে প্রবেশ করেন। ওনার সাথে মেহরাবও চিন্তিত ভঙ্গিতে ঘরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই দেখে অরিন মা এলিয়ে চোখ বুজে বসে আছে। নীরব অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মাইমুনা ওয়াহিদ দীর্ঘশ্বাস ফেলে ডেকে ওঠে, ওরুমা। অরিন চোখ মেলে সামনে একজন অচেনা পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা গুটিয়ে যায়। চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। মেহরাব তা দেখে শান্ত গলায় বলে, আমি এমপি মেহরাব শিকদার, আপনার কেসটা আমি হ্যান্ডেল করছি। আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তির খোঁজ চেয়ে পাগলামি করছিলেন তার সম্পূর্ণ বায়োডাটা আমার জানা আছে। আমরা কি এ বিষয়ে কথা বলতে পারি? ভয়ে গুটিয়ে আসা অরিন এবার আরও চোখে তাকা মেহরাবের দিকে। অরিনের কৌতূহলী চোখ দুটো দেখে বিড়বিড়ে মেহরাব বলে, সাব্বাস মিস্টার শিকদার। অরিন আস্তে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, গার্ডেনে বসে কথা বলি। মেয়েটা বদ্ধ ঘরে কথা বলতে ভয় পাচ্ছে। ব্যাপারটা ভেবে মেহরাবের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। মুখ ফুটে বলল, সমস্যা নেই, তবে জায়গাটা সেফ হতে হবে। কনভারসেশনটা ভীষণ কনফিডেন্সিয়াল। মাইমুনা ওয়াহিদ কিছু একটা ভেবে বললেন, তোমার লাইব্রেরির রুমটায়? অরিন সাথে সাথে চিৎকার দিয়ে বলল, না,
লাইব্রেরি না। অরিনের ভীত সন্ত্রস্ত চেহারা দেখে মেহরাব বলল, মিস অরুণিকা ওয়াহিদের কথা মতো আমরা বাগানে বসি। কৌশিক আছে, ও সেফটির ব্যাপারটা সুনিশ্চিত করবে। ডোন্ট ওয়ারি। মাইমুনা ওয়াহিদ ভেবে বললেন, আচ্ছা যাও তোমরা। মেহরাব এবং কৌশিক সামনে এগিয়ে গেল। গন্তব্য গার্ডেন এরিয়া। পেছনে উৎকণ্ঠা বুকে চেপে গুটিসুটি পায়ে এগিয়ে এলো অরিন। বেচারি যদি জানতো এই এক সাক্ষাৎকার তার গোটা জীবন এক ঝটকায় তছনছ করে দিবে, তবে কি সে যেত? অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায়। প্রবাদটি যেন অক্ষর অক্ষরে মিলে গেল। ওয়াহিদ কুঞ্জের গার্ডেন এরিয়াটা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। নানান ধরনের বিদেশি ফুলের সমারোহে তৈরি চমৎকার একটি স্থান। তবে এখানে আসার অনুমতি অরিন ব্যতীত কারোরই নেই। অরিনের 16তম জন্মদিনে মেজবা এই অসাধারণ উপহারটা দিয়েছিল তাকে। বাগানের প্রবেশ দ্বার খুলে ভেতরে প্রবেশ করতেই একরাশ মুগ্ধতা ছুঁয়ে দিল তার অন্তঃকরণ। কেবল অরিন নির্বিকার রইল। মাইমুনা ওয়াহিদ তাদের সিটিং জোনের দিকে নিয়ে যেতে যেতে বললেন, তোমরা বসে আলোচনা শেষ করো, আমি চা কফির ব্যবস্থা করছি। মেহরাব তৎক্ষণাৎ নাকচ করে বলল, একদমই প্রয়োজন নেই এসবের। আমাদের একটু প্রাইভেসি দরকার। হোপফুলি আপনি বিষয়টা বুঝবেন ম্যাম। মাইমুনা ওয়াহিদের মুখটা দ্বিধান্বিত দেখালো। চৌকস দৃষ্টিতে সেটা খেয়াল করে মেহরাব ক্ষীণ হেসে বলল, ভিকটিমের খাতায় মিস অরুণিকা ওয়াহিদের নাম আছে বলেই আমরা এতটা কোঅপারেট করছি। ওনার জায়গায় অন্য কেউ হলে র্যান্ডম ভিকটিমের মতো থানায় সে ভুতুরে অস্বস্তিকর পরিবেশে স্টেটমেন্ট নেওয়া হতো। আপনারা সহজাত প্রসিডিউর ফলো না করলে আমাকে বাধ্য হয়ে ওনাকে থানা পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে ম্যাম। মাইমুনা ওয়াহিদ অবাক চোখে তাকালেন মেহরাবের দিকে। ছেলেটা বড্ড স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। কোনো ভুজনিতা নেই, কোনো ছলচাতুরি নেই। একদম নিরেট কর্তব্যপরায়ণ অফিসার যেন। মাইমুনা ওয়াহিদ আর কথা না বাড়িয়ে ওদের বসতে বলে অন্দরমহলের দিকে এগিয়ে গেলেন। রাজকীয় চেয়ারটা টেনে বসতে বসতে সামনে বসা অরিনের নির্লিপ্ত মুখের দিকে তাকে মেহরাব প্রশ্ন করল, কেমন আছেন মিস অরুণিকা? অরিন শান্ত দৃষ্টিতে সামনের পুকুরে থাকা পদ্ম ফুলের দিকে তাকিয়ে বলল, জায়ান কোথায়? বেঁচে আছে আদৌ? মেহরাব মাথা এলিয়ে হাসলো, হেয়ালি করে বলল, দুনিয়াতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। সবকিছু নির্দিষ্ট একটা বিনিময় হয়, সেটা জানেন তো? মেহরাবের কথায় অরিনের নিষ্প্রাণ মুখশ্রী শক্ত হয়ে ওঠে। কঠোর গলায় বলে, কত টাকা লাগবে? মেহরাব এবার শব্দ করে হেসে ফেলে। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, বড়লোক মানুষদের এই এক সমস্যা, কথায় কথায় টাকার প্রসঙ্গ না তুলে থাকতে পারেন না। যাকে কাজের কথায় আসি, বিনিময় হিসেবে আপনার বাবার অর্জিত হারাম টাকা নয়, বরং মিস অরুণিকা থেকে মিসেস অরুণিকা হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। অরিনের মনে হলো তার মাথায় বজ্রপাত হয়েছে। শুষ্ক ঢোক গেলে মেহরাবকে বলে, আপনি কিভাবে জানলেন আমি জায়ানের মিসেস? মেহরাব স্মিথ হেসে বলল, ইটস ম্যাজিক। অরিন খানিকটা অপ্রতিভ হয়ে বলে, আপনি এই বিষয়টা জানলেন কিভাবে? আমাদের রেজিস্ট্রি হয়নি, তার মানে ইনভেস্টিগেট করলেও এত অল্প সময়ে এই বিষয়ে আপনি জানতে পারবেন না। এসব তথ্য জানার একমাত্র মাধ্যম হলো জায়ান। তার মানে জায়ান বেঁচে আছে, তাই না? আমার জান সাহেব কোথায়? আমাকে নিয়ে চলু। কথা বলতে গিয়ে অরিন ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছিল দেখে মেহরাব তাকে থামায়। গম্ভীর গলায় বলে, মিস্টার শেহজাদ তাওসিফ আমাদের কিছুই বলেনি। যতটুকু জানার আমরা সেটা ইনভেস্টিগেট করেই জেনেছি। আপনাদের বিয়েটা ইতালিতে হয়েছিল সেটাও আমাদের অজানা নয়। অরেন স্তিমিত সুরে বলল, মিথ্যা বলছেন আপনি অফিসার। জায়ান আপনাদের জানিয়েছে সবকিছু। আমি গুলি চালিয়েছি বলে ওর অভিমান হয়েছে, এই জন্যই সামনে আসছে না, তাই না? মেহরাব এবার শক্তপোক্ত কণ্ঠে বলল, বিহেভ ইউর সেলফ মিসেস অরুণিকা। আপনার কথা অনুযায়ী মানলাম মিস্টার শেহজাদ তাওসিফ আমাদের জানিয়েছেন সবকিছু, কিন্তু আপনি কি জানেন তিনি কেন আপনাকে দুনিয়ার সামনে ধর্ষিতা বানিয়েছেন? আপনি ওনার বৈধ স্ত্রী হওয়া সত্ত্বেও সে স্বীকৃতি কেন দেয়নি? এই প্রশ্নের উত্তর আছে? অরিন এবার থমকে গেল। নিষ্পলক চোখে তাকিয়ে দুপাশে মাথা নাড়ল। মেহরাব তা দেখে বলল, ওয়েল, তাহলে আপনি আমাকে আপনাদের অতীত সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দিন। আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিব। গিভ অ্যান্ড টেক টাইপের গেম হবে এটা। শুরু করা যাক। অরিন অপলক তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো অতীতের সেই সোনালী মুহূর্তের বর্ণনা। যদি সে জানতো তার জন্য অপেক্ষা করে আছে বৃহৎ এক মরণফাঁদ, তবে কি সে পা বাড়াতোই পথে? ভঙ্গুর অরিনের বাকি সম্বল কেড়ে নিতে যেন কৌতুক এক প্রতিশোধের খেলা শুরু হলো। অতীত। সন্ধ্যা লগ্ন প্রহর। সকালের পর থেকে ঘরে দরজায় এঁটে বসে আছে অরিন। অতিরিক্ত কান্নার ফলে ফর্সা গোলগাল মুখশ্রী একদম কাশ্মীরি আপেলের মতো দেখাচ্ছে। মাইমুনা ওয়াহিদ সোফিয়া কয়েকবার ডেকে দরজা খোলাতে পারেননি। শাশুড়িকে হতাশ হতে দেখে সোফিয়া বলল, চিন্তা করবেন না আম্মু, আমি ওর দাভাইকে কল দিচ্ছি, উনি অরিনকে সামলে নেবেন। ব্যস্ত হাতে ফোন তুলে মেজবাকে কল দেয় সোফিয়া।
মাইমুনা ওয়াহিদ চোখ খুলে সোফায় গায়ে দিয়ে বসে থাকেন কেবল। অরিনের জেদের কাছে হার মানতে নারাজ তিনি। ওনার মেয়ের অপরিপক্কতা উনি বেশ ভালো করেই জানেন, তাই তো সাহস করে অত দূর একা একটা শহরে পাঠাতে পারছেন না। মেজবাকে কল দিতে হয় না, মিনিট দশেকের মাঝে সে নিজেই হাজির হয় বাড়িতে। কারো আগমনের শব্দ পেয়ে চোখ খুলে তাকান মাইমুনা ওয়াহিদ। মেজবা মায়ের এমন মুমূর্ষ অবস্থা দেখে চিন্তিত ভঙ্গিতে এগিয়ে আসে। হাতের ব্লেজারটা পাশে ছুঁড়ে ফেলে মায়ের পায়ের কাছে বসে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, আম্মা কি হয়েছে? প্রেশার বেড়েছে? মাইমুনা ওয়াহিদ শান্ত চোখে তাকান মেজবার অশান্ত মুখশ্রীর দিকে। মাইমুনা ওয়াহিদকে কথা বলতে না দেখে মেজবা পাশে দাঁড়ানো সোফিয়াকে উদ্দেশ্য করে বলে, সোফি, আম্মা এমন করছে কেন? ডক্টর ডেকেছিলে? এত অবস্থা খারাপ আমায় জানা। মাইমুনা ওয়াহিদ এবার কান্না ভেজা চোখে তাকিয়ে মেজবার হাত মুঠোবন্দি করে ধরেন। মেজবা হতভম্ব হয়ে উঠে এসে মায়ের পাশে বসে। মাইমুনা ওয়াহিদ আহ্লাদ পেয়ে মেজবার বুকে মাথা রেখে অভিযোগে সুরে বলেন, আমি কি তোমার বোনের খারাপ চাই আব্বা? মেজবা চিন্তিত স্বরে মাথা নাড়িয়ে বলে, না আম্মা, তুমি কেন খারাপ চাইবে? মাইমুনা ওয়াহিদ কেঁদে বলেন, তোমার বোন জেদ ধরেছে সে রাজশাহীতে পড়াশোনা করবে। ওর পছন্দের ভার্সিটিতে চান্স হয়েছে বলে এখন নাকি যাওয়ার পারমিশন দিতে হবে। আমি কত করে বোঝালাম সে একা কোথাও সেফ নয়, তবুও তোমার বোন নিজের জেদে অনড়। সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে। মাইমুনা ওয়াহিদকে কথা বলতে না দিয়ে মেজবা হুঙ্কার ছেড়ে বলে উঠল, এত কিছু হয়ে গেছে অথচ আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি? আমার বোনের কিছু হলে তোমাদের কাউকে আস্ত রাখবো না। মেজবার রাগের দৃষ্টি দেখে মাইমুনা ওয়াহিদ এবং সোফিয়া ভয় পেয়ে যায়। মেজবা সময় নষ্ট না করে ছুটে যায় দোতলায়। দ্রুত পায়ে হেঁটে পৌঁছে করিডোরের শেষ মাথায়। কাঙ্ক্ষিত দরজার সামনে এসে বার দুয়েক কড়া নেড়ে আদরে সুরে বলে, বাবুই পাখি। অপর পাশ থেকে নাক টানার আওয়াজ হয়। মেজবার ভয়ার্ত হৃদয় যেন একটু স্থির হয়। এরপর গলা ছেড়ে মেজবা বলে, আমি কারোর জন্য গুড নিউজ নিয়ে এসেছি। সে যদি দরজা বন্ধ করে বসে থাকে তাহলে সে গুড নিউজ মিস করে যাবে। অফার কিন্তু সীমিত সময়ের জন্য। মিনিট দুয়েকের মাঝে খট করে দরজা খোলার আওয়াজ হয়। মেজবা তাকাতেই দেখে এক আদরে ছানাকে। কেঁদে একদম নাজেহাল অবস্থা, চোখ মুখ ফুলে একাকার। মাথার চুলগুলো দেখে হো হো করে হেসে ওঠে মেজবা। কোনো রকমে বলে, কতদিন চুলে চিরুনি দেওয়া হয় না? এগুলো চুল নাকি কাকের বাসা? অরিন ফুপিয়ে ওঠে, কথা বলে না। মেজবা সময় নষ্ট না করে অরিনকে ফ্লোরে বসিয়ে নিজে বেডে বসে। হাতে তেলের বোতল আর চিরুনি নিয়ে অরিনকে বলে, চুলের এমন বেহাল অবস্থা যেন না দেখি। এই জ্বর ছাড়াতে এখন কতটা কষ্ট পাবে সে খেয়াল আছে? অরিন ভাইয়ের তিরস্কারে ফুপিয়ে উঠে বলল, অত সেজেগুজে লাভ কি? এই বন্দি চার দেয়ালের মাঝেই তো আমাকে থাকতে হবে। আমার তো স্বাধীনতা নেই। মেজবা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কে বলেছে এসব ননসেন্স কথা? তুমি কালকে রাজশাহী শিফট হচ্ছ এবং একদম একা। আমার বিষয়টা আমার উপর ছেড়ে দাও। তোমরা কোনো অ্যাপার্টমেন্ট বুক করেছো? অলিনের কান্নারত মুখে হাসির ঝিলিক। সে আরেকটু আহ্লাদি গলায় বলে, হ্যাঁ, আমার ফ্রেন্ডরা মিলে সিন্ড্রেলা এম্পায়ার্সে অ্যাপার্টমেন্ট নিয়েছি। তবে আমি সাথে কোনো বডিগার্ডস নেব না। তুমি ফোর্স করলে ভালো হবে না কিন্তু। মেজবা চোখ ছোট ছোট করে তাকাতেই অরিন মুখ ফুলিয়ে তাকায়। মেজবা হার মেনে বলে, ঠিক আছে বাবুই পাখি, তবে এসব কাণ্ড কারখানা এবং কান্নাকাটি যেন সেকেন্ড টাইম না দেখি। অরিন ভদ্র বাচ্চার মতো মাথা নেড়ে বলল, দা ভাই। এতক্ষণে মেজবার প্রাণটা জুড়িয়ে গেল। মাথার জ্বর ছুটিয়ে অরিনকে ঘুম পাড়িয়ে রুম থেকে বেরোতে নিলে দরজার বাইরে সোফিয়াকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে দেখে বলল, তুমি এখানে? সোফিয়া হেসে বলল, একজন বদ মেজাজি মানুষের কেয়ারিং সাইড দেখছিলাম। ইউ আর লুকিং ড্যাম কিউট। মেজবা সাবধানে অরিনের রুম থেকে বেরিয়ে দরজাটা সামান্য ভিজিয়ে দিয়ে সোফিয়াকে একটানে নিজের বুকের উপর ফেলে। ঘনিষ্ঠতা বাড়িয়ে হাসকে সুরে বলে, তোমার যত্নে বোধহয় খামতে পড়ে গেছে। ঘরে চলে পুষিয়ে দেই বাকিটা। সোফিয়া দুষ্ট এসে মেজবার বুক থেকে সরে এসে বলল, ওসব বলে লাভ নেই। আজকে মেজাজ দেখিয়ে কথা বলেছেন, আমি আপনার কথায় মোটেও। মেজবা বাকিটা বলার সুযোগ দিল না। আগ্রাসী হয়ে এক ছটকে সোফিয়াকে কোলে তুলে রাজত্ব কায়েম করলো সোফিয়ার অধরাষ্ট্রে। সোফিয়া হকচকিয়ে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিল। মনে মনে আফসোস করলো, বিহুদা পাগলকে খোঁচা দেওয়ার দরকার ছিল না। এখন এই তাণ্ডব তাকেই সামাল দিতে হবে। রাতে শেষ প্রহর। বিরক্ত হয়ে ভেজা চুলগুলোতে টাওয়াল পেঁচিয়ে রাগী সুরে সোফিয়া বলল, গলার দিকটা একদম দাগ ফেলে দিয়েছেন, আমি কি ব্যথা পাই না? সোফায় বসে থাকা ব্যস্ত মেজবা একবার চোখ খুলে বোর্ড দিকে তাকালো। তার অফ হোয়াইট কালারের একটা লং টি শার্ট গায়ে জড়িয়েছে মেয়েটা। ফর্সা পেলো পাঁজর উন্মুক্ত। তা দেখে বাঁকা হেসে কোল থেকে ল্যাপটপ সরিয়ে সোফিয়ার দিকে এগিয়ে গেল মেজবা। গুরু গম্ভীর সুরে বলল, কি হয়েছে দেখি? সোফিয়া তিক্ত মেজাজে তাকে টি শার্টটা সামান্য সরিয়ে কালচে দাগগুলো দেখিয়ে বলল, দেখুন কি করেছেন। আমি শাড়ি পর
আর কথা বলার সুযোগ পেল না সোফিয়া। তার মেয়েলি কোমর আঁকড়ে ধরল মেজবার পেশিবহুল হাত। গলার কাজটা প্রিয় মানুষের আগ্রাসী ভালোবাসার স্পর্শ পেয়ে চোখ দুটো বুজে আসলো। কথাটা খেয়ে হারালো যেন। অস্ফুট সুরে বলল, আবার? না 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 প্লিজ। মেজবাইয়ের মাথায় যেন দুষ্টুমি ভর করেছে। তবে তার অতিশয় সুন্দর মুহূর্তে বাগড়া দিতে ফোনটা সজোরে বেজে উঠল। হুঁশ ফিরল দুজনেরই। মেজবা সরে আসার আগে পুনরায় দাঁত বসালো সোফিয়ার গলা ডান পাশটায়। বেচারি কুঁকড়ে গেল ব্যথায়। মেজবার বাহুতে আলতো আঘাত করে বলল, ইঁদুর কোথাকার। মেজবা কথা না বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে সালামের ধ্বনি আসলে মেজবা জবাব দিয়ে বলল, অরিনের ফ্রেন্ডসরা যে অ্যাপার্টমেন্ট নিয়েছে সেটার সম্পূর্ণ ডিটেলস আমাকে সেন্ড করো। 24/7 আওয়ার্স ওর পেছনে গার্ডস থাকবে, তবে অরিন যেন সেটা ফাইন্ড আউট করতে না পারে। সবকিছু যেন নিখুঁতভাবে হয়। সকালের মধ্যেই আমার পজিটিভ রিপোর্ট চাই। আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে বউর দিকে তাকালো মেজবা। ওই টিস্যু দিয়ে ক্ষতস্থান চেপে ধরে সমানে নাক টেনে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে সোফিয়া। মেজবা দীর্ঘশ্বাস ফেলে গিয়ে সোফিয়ার থুতনিতে হাত রেখে ওর মুখটা সামান্য উঁচু করে ধরে লো ভয়েসে বলল, সোফি। প্রিয় পুরুষের নেশালো কণ্ঠের ডাক উপেক্ষা করতে পারল না সোফিয়া। সে চোখ তুলে তাকালো। মেজবা সময় নষ্ট না করে এক টানে পরনের টি শার্টটা খুলে ফেললো। ইস্পাত দৃঢ় বক্ষপটে মেলে নখের আঁচড়গুলো দেখিয়ে বলল, ডিড আই কমপ্লেন? এতক্ষণ কান্না আটকে রাখলো, এবার হেঁচকি তুলে কেঁদে উঠল। মেজবার বুকের ক্ষতগুলো দেখে হা হুতাশ করে উঠল বেচারি। মেজবা হাল ছেড়ে দিয়ে বিড়বিড়িয়ে বলল, বেডি মানুষ। দীর্ঘ 7 ঘন্টা জার্নি শেষে কালো রঙের BMW এসে থামলো সিন্ড্রেলা আম্পায়ারের মূল ফটকে। দারোয়ান গাড়ির হর্ন শুনে দ্রুত দরজা খুলে দিল। অরিন চঞ্চল পায়ে নেমে চোখ উঁচিয়ে দেখলো সামনে থাকা 22 তলা বিশিষ্ট দানবীয় ভবনটিকে। মনে মনে ভাবলো, ছাদের কার্নিশ ঘেঁষে নেমে আসা বাগান বিলাসী ফুল ছিঁড়তে গিয়ে যদি পা ফসকে পড়ে যায়, তবে এই জন্মে আর বেঁচে ফেরা হবে তো? নিজের ভাবনায় বিরক্ত হয়ে নিজেকে শাসিয়ে বলল, ছি অরি ছি, আসা মাত্র ফুল চুরি করার কথা ভাবছিস? চিন্তা ভাবনার কি লেভেলের অধপতন হয়েছে তোর? পরক্ষণে কিছু একটা ভেবে বলল, অ্যাপার্টমেন্টের ভাড়াটিয়া হিসেবে ফুল গাছের উপর আমারও হক আছে। তাছাড়া ফুল চুরি করার কথা ভাবছি, গাছের মালিককে তো আর চুরি করতে চাইছি না। অরিনকে আহামকের মতো উপরে দিকে তাকিয়ে থাকতে দেখে ড্রাইভার বলল, ম্যাম, লাগেজগুলো আমি উপরে দিয়ে আসি। অরিন তা শুনে বলল, জি। লিফটের জন্য অপেক্ষা করছিল অরি। পাশাপাশি দুটো লিফট। একটা আগে এসে থামতে অরি দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো। ড্রাইভার তা দেখে বলল, ম্যাম, আপনি আগে যান, আমি পরে আসছি। অরিন কথা বাড়ালো না। কাঙ্ক্ষিত ফ্লোরের বাটন প্রেস করে ডোর ক্লোজ করার জন্য অন্য একটা বাটনে প্রেস করলো। লিফট বন্ধ হওয়ার পূর্বে দেখলো মুখে মাস্ক পরিহিত প্রায় 6 ফুট লম্বা শ্যামবর্ণের এক পুরুষ লম্বা লম্বা পা ফেলে লিফটের দিকে এগিয়ে আসছে। লিফটের দরজা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই অরিনের। সে হামকের মতো কেবল তাকিয়ে আছে। লিফটের দরজা বন্ধ হতেই তার হুঁশ ফেরে। সে কিছু করার আগেই লিফটের দরজা পুনরায় খুলে যায়। চোখ মিলতেই দেখা মিলে সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের। লোকটার পরনে ব্ল্যাক আউটফিট, বাম হাতের ভাঁজে অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝুলছে। অরিন বুঝলো লোকটা ডক্টর। লোকটা লিফটে ঢুকতে অরিন সামান্য সংকুচিত হয়ে পেছনে দাঁড়ালো। লোকটা একবারও তাকালো না তার দিকে। সোজা ফ্লোর নম্বর প্রেস করে শটান দাঁড়িয়ে রইল। লিফট উপরে উঠতে শুরু করেছে। অরিন কৌতূহলী চোখে রোবটিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা লোকটার পানে তাকাচ্ছে। লোকটা ফোন হাতে নিয়ে দ্রুততর সহিত কাউকে মেসেজ পাঠাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বিরক্ত হয়ে নিজেকে বলল, হেয়ার ফলের মতো তোর ক্যারেক্টারও ফল করতে শুরু করেছে অরিন। সামলে যা, নয়তো গামলা নিয়ে বাড়ি বাড়ি লজ্জা ভিক্ষা করতে হবে। অরিনের ভাবনারা মাঝে হুট করে জোরালো শব্দ তুলে 9 তলার থেমে গেল লিফট। অন্ধকারে ছেয়ে গেল ছোট্ট কামরাটা। অরিন সাথে সাথে ভয় চিৎকার দিয়ে উঠল। হাত থেকে ফোনটা ছিটকে গিয়ে পড়লো অজানায়। লিফটে উপস্থিত অপরজন খানিকটা চমকেছে, তবে অরিনের মতো অস্থির হয়নি। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে লিফটের একটা বাটনে প্রেস করতে ইমার্জেন্সি সাইরেন শোনা গেল। ভীত সন্ত্রস্ত অরিন ভয়ার্ত সুরে বলল, তাড়াতাড়ি খুলতে বলুন প্লিজ, এখানে অক্সিজেন নেই মনে হচ্ছে। অপর পাশের লোকটা খানিকটা সময় নিয়ে রোবটিক সুরে বলল, সাইরেন বেজেছে, টেকনিশিয়ান আসলেই খুলে যাবে হোপফুলি। অরিনের কোনো জবাব শোনা গেল না। বাইরের লোকজন এসেছে। 8 এবং 9 তলার মাঝামাঝিতে বেকায়দা ফেসেছে লিফট। এই লিফটটা সকালে নষ্ট হয়ে গেছিল। লিফটম্যান বাইরে সাংকেতিক বোর্ড দিতে ভুলে গেছিলেন। টেকনিশিয়ানরা চেষ্টা করছে লিফট খোলার, তবে কাজ হচ্ছে না। ভেতর থেকে সেই লোকটা চেষ্টা করলো, তবে ফলাফল শূন্য। এর মাঝে আচমকা ধপ করে শব্দ হয় এবং সেই লোকটা পায়ের কাছটা জোরালো এক লাথি অনুভব করে। পেছনে না ফিরে বিগড়ে যাওয়া মেজাজে বলে, আর ইউ ইনসেন? হুড়মুড়িয়ে সামান্য নিচে নামে। এক হাতে ব্যালেন্স রেখে পেছনে ফিরতে লোকটা দেখে অরিন শরীরের ভার ছেড়ে নেতিয়ে পড়েছে। ঘামে সারা শরীর জবজব করছে। লোকটা চিন্তিত ভঙ্গিতে এগিয়ে গিয়ে অরিনের মাথাটা সামান্য উপরে তুলে গালে মৃদু থাপ্পড় দিয়ে বলে, এই যে মিস, ক্যান ইউ হেয়ার মি?
অরিন নিভু নিভু চোখে তাকিয়ে দেখলো লোকটার বুকের কাছটা থাকা নেম প্লেট ক্যাপিটাল লেটারে লেখা শেহজাদ তাওসিফ জায়ান। এক পলক সেদিকে তাকিয়ে অরিন বলার চেষ্টা করে, দম বন্ধ লাগছে জান সাহেব, অন্ধকার দূর করুন, আমাকে বের করুন। জান বুঝলো অরিনের ফোবিয়ার বিষয়টা। ফ্ল্যাশ লাইটটা ওর মুখের কাছে নিয়ে বলল, চোখ বন্ধ করবেন না একদম, তাকিয়ে দেখুন এখানে পর্যাপ্ত আলো আছে। অরিন আদৌ বুঝলো কিনা কে জানে, আস্তে আস্তে শরীরের ভার ছেড়ে দিল। জান উপায়ন্তর না পেয়ে চুলগুলো এক হাতে পেঁচিয়ে ধরে অরিনকে বুকে জড়িয়ে নিল। শ্বাস প্রশ্বাসের কার্যক্রম স্বাভাবিক করতে পিঠে হাত বুলিয়ে সহজ গলায় বলল, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন, এভরিথিং উইল বি ওকে, ওপেন ইউর আইস মিস হোয়াট এভার। অজান্তেই দুটো মানুষ একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হয়। অরিন যদি টের পেত সে সদিচ্ছা বরণ করে নিচ্ছে এক সর্বনাশ অপ্রিয় সত্য, তবে কি ধরা দিত জায়ানের বক্ষপটে, নাকি বেছে নিতে অক্সিজেন অভাবে আসন্ন মৃত্যু। নিয়তির খেলা মানুষ কাঠের পুতুল মাত্র। অতীত তীব্র গরম অনুভূত হতেই ঘুমটা আলগা হয়ে আসলো অরিনের। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে নিজেকে সম্পূর্ণ এক নতুন জায়গায় আবিষ্কার করলো। চেতনা ফিরতেই হুট করে মনে পড়ে গেল লিফটের সেই সাংঘাতিক ঘটনাটা। বেচারি আতকে উঠে মৃদু চিৎকার দিয়ে ফেললো। অরিনের চিৎকার শুনে পাশের রুম থেকে ছুটে আসলো ইরা। অরিনের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল, ভয় পেয়েছিস? অরিন জোরে জোরে শ্বাস ফেলছে দেখে দ্রুত তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয় ইরা। পাশে বসে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, শ্বাসকষ্ট হচ্ছে, ডক্টরকে খবর দিব? অরিন পানিটা খেয়ে স্বাভাবিক হয়ে বলল, না, আমি কিভাবে এখানে আসলাম? তখন লিফটে অরিনকে থামিয়ে দিয়ে বলল, ওই লিফটটা নষ্ট ছিল, তুই আটকে পড়ার পর অতিরিক্ত ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলি। সৌভাগ্যক্রমে সেখানে একজন ডক্টর উপস্থিত থাকায় এই যাত্রায় বেঁচে গেছিস। অরিন কপাল কুঁচকে প্রশ্ন করে, ওই হিউম্যান রোবট আমাকে বাসায় দিয়ে গেছে? ইরা হেসে ফেলে অরিনের প্রশ্নে, আমোদিত গলায় বলে, একদম হিরোর মতো কোলে তুলে বাসায় এনেছে, এরপর ফ্রিতে এত চিকিৎসাও করে দিয়েছে। অরিন বিরক্ত হয়ে বলল, সে একজন ডক্টর, এটা তার দায়িত্ব, তুই এত গদগদ আচরণ করছিস কেন লুচু মহিলা? ইরা মিছে লজ্জা পাওয়ার ভান ধরে বলল, দোস্ত, ওনাকে আমার মনে ধরেছে। এত ড্যাশিং হ্যান্ডসাম কুল গর্জিয়াস এলিগেন্ট মালকে অ্যাভয়েড করা যায় বল? অরিন নাক মুখ কুচকে বিছানা ছেড়ে নামতে নামতে বলল, কাল থেকে তুই রোজ নিয়ম করে 3 বেলা ফরজ গোসল করবি, নয়তো এই বেহাপনা একদিন তোর সাথে সাথে আমাকেও ডুবিয়ে ছাড়বে। দূর হয় অসভ্য মহিলা কোথাকার। ইরা হয়তো লজ্জার ভান ধরে দাঁত কেলিয়ে হেসে বলল, দোস্ত, শেষবারের মতো বিশ্বাস কর, ডক্টর শেহজাদের মধ্যে আমি নিজের ফিউচার শেহজাদাকে খুঁজে পেয়েছি। উনি যদি বর হয় তবে রোজ নিয়ম করে 3 বেলা ফরজ গোসল করতে আমার আপত্তি নেই। ইরার লাজহীন কথায় অরিন বেজায় বিরক্ত হলো। লিফটের মধ্যে তাকে অ্যাভয়েড এবং রুড বিহেভ করার দৃশ্যটা মনে পড়তে জায়ানের উপরেও ক্ষুব্ধ হলো অরিন। মেজাজ হারিয়ে চওড়া গলায় ইরাকে বলল, তোর নাওজুবিল্লা মার্কা মস্তিষ্ক থেকে আস্তাক ফিরুল্লাহ টাইপের চিন্তাভাবনা দ্রুততর সহিত সরিয়ে ফেল, নয়তো বিসমিল্লা বলে কানের উপরে ঠাস করে চর মেলে তোর অসভ্য চিন্তাভাবনা শুদ্ধিকরণ করব। ইরার হাসি হাসি মুখটা চুপসে গেল। অরিনের প্রস্থানের পানে চেয়ে থেকে বলল, হে ওপরওয়ালা, তুমি এই রাক্ষসীকে নরম দিল দাও, আক্কেল দাও, শান্ত মেজাজ দাও, ভালো আচরণ করার তৌফিক দাও, আর আমার সের শেহজাদ তাওসিফকে পাইয়ে দাও। ইরা, নাবিলা, ইরফান, তুর্য এবং অরিন হলো ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। সকলে পঞ্চপ্রদীপ নামে চেনে ওদের। বর্তমানে তারা একই ভার্সিটিতে অধ্যয়নরত। অরিনের সাথে রূপার বন্ডিংটা একটু বেশি স্ট্রং। এতে মীরার এ বন্ধু মহল ব্যতীত আপন বলতে কেউ নেই। এর জন্য এই 3 কামরা বিশিষ্ট অ্যাপার্টমেন্টের একটা রুমের ভাগ পেয়েছি এরা। গোসল শেষে মাথায় টাওয়াল পেঁচিয়ে ডাইনিং রুমে আসতে আচমকা কলিং বেলটা বেজে উঠল। অরিন ভ্রুকুচকে এগিয়ে গিয়ে দরজা খুলতে দেখলো একজন বয়স্ক মহিলা হাতে একটা খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছে। সাদা এবং হালকা ব্রাউন কালারের সংমিশ্রণে তৈরি খরগোশটার দিকে অজান্তেই চোখ আটকে গেল অরিনের। খরগোশটাও কুটুর কুটুর চোখে তাকিয়েই দেখছে। অরিন সৌজন্য হেসে বলল, আপনি? ভদ্রমহিলা হালকা হেসে ভদ্রতার সহিত বললেন, আমি এই বাড়ির মালিকের স্ত্রী। তোমরা তো নতুন ভাড়াটিয়া, তাই পরিচিত হতে এসেছি। সময় হবে তোমাদের? অরিন দ্রুত দরজা থেকে সরে এসে বলল, জি অবশ্যই, ভেতরে আসুন। ভদ্রমহিলা ভেতরে এসে অরিনের কৌতূহলী চোখ দুটো দেখে হালকা হেসে বললেন, খরগোশটার ভালো নাম তিতান, আমরা আদর করে গোলু সোনা বলে ডাকি। অরিন চমৎকার একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে ছানাটাকে বুকে আগলে নিয়ে বিড়বিড়িয়ে বলল, তুই মহাভাগ্যবান প্রাণী, ইতিমধ্যে ভালো নাম প্লাস আদরের নামের মালিকও হয়ে গেছিস। কনগ্রাচুলেশনস গোলু বেবি। অবলা প্রাণী বুঝলো না অরিনের কথা। অরিন গোলুর দিক থেকে চোখ ফিরে ভদ্রমহিলার দিকে নজর রাখলো। প্রায় ঘন্টা খানেক গল্প চলল তাদের মাঝে। ভদ্রমহিলা অরিনের শোভনীয় আচরণে অতিমাত্রা সন্তুষ্ট হয়ে বললেন, আজকাল ভালো মেয়ের বড্ড অভাব, জানো তো। আমার
ভাসুরের ছেলের জন্য একটা মেয়ে খুঁজছি, কিন্তু এই যুগে এসে ভালো মেয়ে পাওয়া কি এত সহজ কথা? তার উপরে আমাদের জাত একটু একরোখা মনোভাবের বদমেজাজি ছেলে। অরিন খানিকটা বিরক্ত হলেও মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলে বলল, জন্ম মৃত্যু বিয়ে তিনটেই বিধাতার হাতে। উনি যেখানে যার সাথে রেখেছেন সময় মতো সেটা হবেই। আপনি অযথা টেনশন নিয়েন না আন্টি। ভদ্রমহিলা বড্ড বেশি প্রসন্ন হলেন, চোখে মুখে উপচে পড়ল খুশির ফোয়ারা। সকালে শুনেছিলেন জাত নাকি কোনো মেয়েকে কোলে নিয়েছে। খবর পেয়ে একদণ্ড দেরি না করে পরখ করতে এসেছিলেন অলিনকে। অলিনের হাবভাব দেখে তিনি সম্পূর্ণ নিশ্চিত হলেন সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল। ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা এবার তাহলে আমি উঠি। অরিনের বুকে লেপ্টে ছিল গোলু। ভদ্রমহিলা তাকে ডাকলেও সে অরিনকে আঁকড়ে ধরে রইল। ব্যাপারটা সমাধান করতে অরিন বলল, আন্টি, গোলু আমার কাছে কিছুক্ষণ থাক, আমি পরে গিয়ে দিয়ে আসবো না হয়। ভদ্রমহিলা ইতস্তত করে বললেন, আচ্ছা থাক, আমি পরে কাউকে পাঠাচ্ছি। ভদ্রমহিলা যেতে অরিন হাঁপ ছেড়ে বাঁচে। গোলুকে কোলে রেখে এগিয়ে যায় ইরার ঘরের দিকে। দরজা সামান্য খুলে ভেতরে উকি দিয়ে দেখে মহারানী ঘুমাচ্ছে। অরিন আর তাকে ডিস্টার্ব করে না। ফিসফিসিয়ে গোলুর একটা হাতে নিজের আঙ্গুল ঠেকিয়ে বলে, আজ থেকে আমি তোর মামকে, এখন থেকে দুজনে মিলেমিশে আকাম করব, ঠিক আছে? গোলু কি বুঝলো কে জানে, তিরিং তিরিং করে লাফিয়ে উঠল খুশিতে। অরিন তা দেখে বলল, চলো বেটা, তোকে গান শোনাই। গোধূলি পেরিয়ে সন্ধ্যা নেমেছে। সোফায় বসে মটরশুটির খোসা ছড়াচ্ছে অরিন। তার বুকের কাজটা লেপ্টে বসে আছে গোলু। ইরা মিটমিটি হেসে বলল, যাক, কেউ তো তোকে পাত্তা দিচ্ছে। অরিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, মানে? ইরা কলার আঁচড়গুলোর দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, শেষমেশ কিনা একটা অবলা খরগোশের দিকে নজর গেল তোর? অরিন রেগে মেগে বলল, ইরা দ্য গ্রেট লুচি মহিলা, তুই তোর লাগামহীন মুখটাকে সংযত না করলে একটা থাবড়া দিয়ে তোর চেহারার নকশা পাল্টে দিব আমি। ঠোঁট কাটা ইরা হাসতে হাসতে গড়িয়ে পড়ল যেন। হাসি চেপে কোনো মতে বলল, তুই আমাকে লুচু বলিস? তোর গোলুও কিন্তু কম যায় না ওরু। অ্যাট ফার্স্ট তোর সো কল্ড গোলুকে সংযত হতে বল। অরিন বিরক্ত হয়ে সামান্য রাগ দেখিয়ে বলল, আমার গোলু একদম ইনোসেন্ট, সব দোষ ওর মালিকের। কী সব শেখাচ্ছে এই অবলা প্রাণীটাকে খোদা জানে। নির্ঘাত ব্যাটার ক্যারেক্টারের নাট বল্টু ঢিলা, নয়তো গোলু এসব শেখে। এরা কোনো মতে হাসি আটকিয়ে বলল, গোলুকে ডিফেন্ড করতে গিয়ে তার মালিককে বেহুদা চরিত্রহীন উপাধি দিলি? সাবধানে থাকিস। রিভেঞ্জ অফ নেচার বলেও কিন্তু একটা কথা আছে। অরিন ইরার দিকে তাকিয়ে রাগ করে বলল, এসব ফিল্মি ডায়লগ দেওয়া বন্ধ কর। বাস্তব জীবনে নায়ক নায়িকা কিংবা অপ্রত্যাশিত ঘটনা বলে কিছু নেই। অরিনের কথাকে ভুল প্রমাণিত করতে কলিং বেলটা বেজে উঠল বোধ হয়। অলসীরা ঘাপটি মেরে বসে রইল সোফায়। বাধ্য হয়ে অরিন গোলুকে কোলে নিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলতে অরিন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছল যেন। দরজার বাইরে শটানভাবে দাঁড়িয়েছে শেহজাদ তাওসিফ। আগের বারে নয়, এবারেও তার পরনে সম্পূর্ণ ব্ল্যাক আউটফিট। ব্ল্যাক পলো টি শার্ট এবং ব্ল্যাক ট্রাউজার পরিহিত জায়ানকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। গোলুর চোখ জায়ানের দিকে পড়তেই সে হামলে পড়ল জায়ানের কোলে। আচমকা এমন হয় অরিন ব্যালেন্স হারিয়ে হোঁচট খেয়ে পড়ল জায়ানের সুষ্ঠুব বক্ষে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই তিনজনে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। জায়ানের রুক্ষ হাতের আঙ্গুল স্পর্শ করলো অরিনের ধনুকের ন্যায় বাঁকানো কোমর। দুজনের চমকে একে অপরের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। দুজনের মাঝে গোলু কোনো মতে বেরিয়ে জায়ানের মাথার কাছে দাঁড়ায়। জায়ান সেটা দেখে গম্ভীর সুরে বলে, এই যে মিস ঝামেলা বেগম, অনুগ্রহপূর্বক আমাকে চোখ দিয়ে ভক্ষণ করা বন্ধ করুন। এখানে সিনেমা শুটিং চলছে না, দয়া করে আমার উপর থেকে সরে দাঁড়ান। অরিন বিমূঢ় হয়ে পরখ করছিল জায়ানকে, কিন্তু জায়ানের এমন ধারালো কথায় তার মেজাজ তঙ্গে ওঠে। জায়ানের বুকে হাত রেখে সম্পূর্ণ ভর প্রয়োগ করে উঠে দাঁড়িয়ে বলে, আপনি মারাত্মক ম্যানার্সলেস, অসভ্য এবং বর্বর মানুষ। জায়ান গোলুকে নিয়ে উঠে দাঁড়িয়ে অরিনের মন্তব্যের জবাবে বলে, বুকে ঢলে পড়লেন আপনি, জ্ঞান হারালেন আপনি, হোঁচট খেয়ে আমাকে আঁকড়ে ধরলেন আপনি, চোখ দিয়ে আমার মতো ভদ্র পুরুষকে হেনস্থা করলেন আপনি, আর শেষ পর্যন্ত দোষ হলো আমি নামক ভিক্টিমের। আপনার বিচার বুদ্ধি দেখে আশেপাশের অশরীরী পর্যন্ত হতাশ। অরিন খ্যাপাটে সুরে বলল, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। জ্যান ভ্রুকুচকে গম্ভীর সুরে বলে, তাহলে আমাকে ব্লেম করছেন কোন আক্কেলে? শুনেছি মেয়ে মানুষের ব্রেন নাকি হাঁটুতে থাকে, আদৌ আপনার ব্রেন আছে তো? অরিন রাগে দিশেহারা হয়ে বলে, আপনি এভাবে আমাকে অপমান করতে পারেন না।
জায়ান সরু দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল, তাহলে কিভাবে অপমানিত হতে চাইছেন আপনি? অরিন কথা খুঁজে পেল না। গোলুর দিকে তাকে রাগে রণমূর্তি রূপ ধারণ করে বলল, তোর মালিক আস্ত এক চরিত্রহীন, এটা প্রমাণ হয়ে গেল। অরিনকে রাগাতে এতক্ষণ ফাজলামি করলো, এই পর্যায়ে জায়ান ক্ষুব্ধ হয়। ধারালো দৃষ্টি নিক্ষেপ করে অরিনকে বলল, গোলুর মালিক যদি চরিত্রহীন হতো তাহলে আপনার রক্তাক্ত উষ্ণ ওষ্ঠজোড়া অক্ষত থাকতো না। আপনার পেলব কোমরে এই পেশিভুল হাত দুটো খুব সতর্কতার সহিত বিশেষ কিছু স্পর্শও এঁকে দিত। লিফটের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ রুমটা প্রায় 15 মিনিট আপনি আমার হেফাজতে ছিলেন। আমি চাইলেই আপনার আমানতের খেয়ানত করতে পারতাম। জায়ানের কথাগুলো শুনে অরিন তার ভুল বুঝল। সে কিছু বলার পূর্বে জায়ান পুনরায় বলল, গোলুর মালিকের সামনে যা তা ভাষা প্রয়োগ করবেন না। মালিকের মাথার ফিউজে গন্ডগোল বাঁধলে আপনার লাইফে আমৃত্যু সমাধান খুঁজে না পাওয়ার মতো বিরাট গন্ডগোল বাঁধাতে 2 সেকেন্ডও সময় নেবে না সে। অরিন কিছু বলতে নিলে জায়ান আবারও বলল, চরিত্রহীন সম্বোধন করার শাস্তিটা মুলতবি রইল। জায়ান গোলুকে নিয়ে এগিয়ে চলল লিফটের দিকে। অরিন কিছুই বলতে পারল না। মনের কোণে জমল তিক্ত অভিজ্ঞতার রেশ। দরজা বন্ধ করে পেছনে ফিরতেই দেখল ইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অরিন বিষণ্ণ কণ্ঠে বলল, তোর আবার কি হলো? ইরা কাঁদো কাঁদো গলায় বলল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। কবু সাইয়া যে ভাইয়া হয়ে গেল রে। আমার হওয়ার কথা ছিল ওনার ঘরওয়ালি, উনি হলেন দুলাভাই, আমি হয়ে গেলাম শালি। অরিন রেগে মেগে বলল, তোর আজগুবি কথা বন্ধ কর ইরা, দোহাই লাগে। আমি জাস্ট ফেড আপ। একটা মানুষ দিনে কত আকাম করতে পারে? আমি দিনকে দিন এলিয়েন হওয়ার লিমিট পার করে যাচ্ছি। অরিন বিমর্ষ হয়ে নিজের ঘরের দিকে গেল। ইরা থাওয়া মেরে বসে থেকে হতাশ কণ্ঠে বলল, আমার সন্দেহ কখনোই বৃথা যায় না বান্ধবী। শেহজাদ তাওসিফ is going to be my Dula brother and your dear beloved. অতীত। বৃষ্টি স্নাত গোধূলি। প্রায় বছর খানেক পেরিয়েছে অরিনদের সিন্ড্রেলা আম্পায়ার শিফট হওয়ার। বিগত 1 বছর অরিন জায়ানের সামনে পড়েছে হাতে গোনা 2-4 বার। 2 বার লিফটে একসাথে দেখা হলেও তাদের মধ্যে কোনোরূপ বাক্য বিনিময় হয়নি। এতে অরিনের ভীত মন খানিকটা শান্ত হয়েছে। তার মধ্যে জায়ান বেশিরভাগ সময় দেশের বাইরে ছিল বিধায় অরিন নিশ্চিন্তে ছিল। বিগত 1 বছর অরিনের মাঝে এসেছে আমূল পরিবর্তন। দায়িত্ব জ্ঞানহীন মেয়েটা এখন দায়িত্ব সামলাতে শিখে গেছে। সে এখন উড়ন্ত পাখির ন্যায় ডানা মেলে আকাশে উড়ছে। ভার্সিটির ক্লাস ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, শখের বসে টুকটাক গান রেকর্ড করা, সব মিলিয়ে সময়কাল খুব সুন্দর যাচ্ছে অরিনের। তবে মাঝে মাঝে অরিনের মনের কোণ এক বর্বর পুরুষের চিত্র উঁকি দেয়। সে আর কেউ নয় বরং জায়ান। কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয় অরিন। মনের অবাধ্য দুষ্টুমিগুলোকে অহেতুক ভাবনা হিসেবে উড়িয়ে দেয়। আচমকা অরিনের মাথায় ফটোগ্রাফির ভূত চাপে। যেই ভাবা সেই কাজ। বাড়ির মালিকের বউকে পটিয়ে তার থেকে পারমিশন নিয়ে নেয় অরিন। বৃষ্টি স্নাত গোধূলিতে ছাদের মুক্ত আকাশের নিচে বৃষ্টি বিলাসের শখটা বেচারি কিছুতেই দমাতে পারল না। গায়ে স্কাই ব্লু কালারের শিফনের শাড়ি জড়িয়ে ছুটল ফুলে ফুলে সজ্জিত ছাদের দিকে। হাতের ওয়াটারপ্রুফ ফোনটা এক সাইডে রেখে 2 হাত মিলে বরণ করে নিতে লাগলো আশার আসন্ন প্রথম বৃষ্টির কণাগুলো। ছাদের দরজায় দাঁড়িয়ে থাকা জায়ান তার বৃষ্টির সিক্ত কায়া দেখে ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে। সেদিকটা খেয়াল নেই অরিনের। সে ব্যস্ত বৃষ্টি স্নাত প্রহরকে উপভোগ করতে। অন্যদিকে সে যে ক্রমাগত কারো হৃৎপিণ্ডের গতিবেগ বেসামাল করে দিচ্ছে সেটা অজানাই থেকে গেল তার। জায়ান হাত মুষ্টিবদ্ধ করে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখার তাগিদে ব্যর্থ হয়ে নিজেকে বারবার বলছে, জাস্ট 2 মিনিট ওর বাচ্চামি দেখে অতঃপর চলে যাব। অথচ সেটা হয়ে উঠল না। শেহজাদ তাওসিফ মস্তিষ্কের ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টানা 2 ঘন্টা অরিনের বৃষ্টি বিলাস দেখল। মস্তিষ্কে গেঁথে নিল কিছু স্মৃতি। মনের অন্তঃপটে জমলে কিছু অপ্রকাশিত অনুভূতি। বৃষ্টি বিলাস করতে গিয়ে ফটোগ্রাফির কথা বেমালুম ভুলে যাওয়া অরিন কিছুক্ষণের মাঝে সেটা ঠাউর করতে পারল। ফোন উঠিয়ে পছন্দ মাফিক ছবি তুলতে গিয়ে কবে ছাদের কার্নিশে এসে পড়েছে সেই খেয়াল নেই অরিনের। আচমকা পা পিছলে পেছনের দিকে হেলে পড়তে নিলে একটা শক্তপোক্ত হাত পেছন থেকে তার হাত টেনে ধরল। অরিন সম্পূর্ণটা পেছনে ঝুঁকে আছে। সামনের ব্যক্তি তার হাত ছাড়লে কিছুক্ষণের মাঝে তাকে মৃত ঘোষণা করা হবে। কেননা এই উঁচু 20 তলা ভবন থেকে নিচে পড়লে তার মতো হাড়ডিসার মানুষের বেঁচে থাকা কঠিন। আত্মাটা লাফ দিয়ে গলার কাছে চলে এসেছে। একটু সাহস সঞ্চার করে ভয়ার্ত চোখ জোড়া খুলে কোনো মতে সামনে তাকায় অরিন। বৃষ্টি ঝিরিঝিরি ফোঁটা চোখ মেলে তাকাতে সামান্য কষ্ট হলেও চোখ খুলে তাকিয়ে দেখে জায়ান এক হাত পকেটে গুজে অন্য হাত দিয়ে তাকে ধরে আছে। জায়ানের এমন ভাবলেশীন ভঙ্গিমা দেখে অরিন ভয়ার্ত গলায় চেঁচিয়ে বলল, আমি কি অষ্টম আশ্চর্য নাকি? এভাবে চেয়ে চেয়ে দেখছেন কেন? জায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে পরক্ষণে আবারও বলে, আমাকে টেনে তুলছেন না কেন মশাই? অরিনের কথা শুনে জায়ান বাঁকা হেসে বলল, হ্যালো,
মিস বিপদবানু, কেমন আছেন? নিজের নামের এহেন বিকৃতি শুনে আকাশস্পর্শী রাগ উঠলেও নিজেকে সামলে নিল অরিন। দাঁতে দাঁত চেপে বলল, এক পা কবরে এক পা উপরে দিয়ে দাঁড়িয়ে আছি। এবার আপনি বলুন, আজরাইলের ভূমিকা পালন করতে চাইছেন নাকি ফেরেশতার? জ্যান ভ্রুকুচকে অবুঝের মতো বলল, মানে? অরিন দাঁত কিরমিরিয়ে বলল, আপনি হাত ছেড়ে দিলে আমি সোজা কবরে। তাই জিজ্ঞেস করছি, আপনি আজরাইলের মতো মৃত্যুর সন্ধিক্ষণে পাঠানোর ধান্দায় আছেন নাকি ফেরেশতার মতো বাঁচিয়ে নেওয়ার মুডে আছেন? এই পরিস্থিতিতে অরিনের এমন ধারার কথায় জায়ানের পেট ফেটে হাসি পেল। এক ঝটকে অরিনকে নিজের বুকের উপর ফেলে তাকে দুহাতে জড়িয়ে ধরে কয়েক কদম পিছিয়ে গেল। অরিন থরথর করে কাঁপছে। অরিনের অস্বাভাবিক হৃৎস্পন্দনের গতি খুব ভালো মতো টের পাচ্ছে জায়ান। অরিনকে শান্ত করতে তাকে আরেকটু বুকের সাথে মিশিয়ে নিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরে জায়ান। গভীর সুরে বলে, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। বাচাল অরিন মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারে না। অদ্ভুত আবেশে জড়িয়ে যায় বেচারি। অরিনের সান্নিধ্যে এসে জায়ানের বুকে চলমান দাবানলে যেন শীতল বৃষ্টির ফোঁটা পড়ে। এক নিমিষে শান্ত হয়ে যায় সব। অদ্ভুত সুখানুভূতি ঘিরে ধরে জায়ানকে। কতগুলো বছর পর এমন সুখের স্পর্শ পেয়েছে তা জানা নেই জায়ানের। কিছুক্ষণ পেরোতে অরিন সামান্য নড়েচড়ে ওঠে। জায়ানের যেন হুঁশ ফিরে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে সামান্য ঝুঁকে অরিনের কপালে কপাল ঠেকিয়ে বলে, আরে ওকে অরি? এই প্রথম জায়ান ভিন্ন নামে সম্বোধন করলো অরিনকে। তবে সেসব কিছু ঠাউর করতে পারল না মস্তিষ্ক। জায়ানের স্পর্শে সবকিছু তালগোল পাকিয়ে গেছে। মস্তিষ্ক কার্যক্ষমতা ক্ষয়েছে। কথাটা শব্দ হারিয়েছে। জায়ান উত্তর না পেয়ে চোখ খুলে তাকাতে দেখলো অরিন চোখ বন্ধ করে আছে। তার ঘন পাপড়ি সন্নিবেশিত বন্ধ চোখ জোড়া। মোহনীয় রক্তা অধরষ্ট সবকিছু বিরামহীন ভাবে কাঁপছে। সবকিছু নেশা ধরিয়ে জায়ানকে বেসামাল করার প্রচেষ্টা করছে, তবে জায়ান হার মানল না। সামান্য ঝুঁকে অরিনের নাকের ডগে আলতো কামড় বসিয়ে বলল, সেদিন অকারণে চরিত্রহীন ট্যাগ দিয়েছিলেন, আজ যথাযথ কারণ দিয়ে দিলাম। হিসাব শোধবোধ। তবে বদনাম রটিয়ে আমাদের নতুন গল্পের সূচনা করলে অন্তিমে গিয়ে আপনার জীবন নামক উপন্যাসের ভিলেন রূপী নায়ক হবে এই শেহজাদ তাওসিফ জায়ান। কথাটা ভালো মতো মস্তিষ্কে গেঁথে নেবেন। জায়ানের ভয়ঙ্কর কথাবার্তার সাথে উল্টাপাল্টা কাজ দেখে অরিন হতবুদ্ধি হয়ে রইল কিছুক্ষণ। অতঃপর কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড় দিল ফ্ল্যাটের দিকে। জায়ান নির্নিমেষ চেয়ে থেকে দুহাত মেলে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে মাখতে বলল, প্রতিশোধের নেশে উন্মাদ আমিটা কারো গভীর প্রেমে মত্ত হয়েছি। সে কাঙ্ক্ষিত নারীটি বড্ড অনাকাঙ্ক্ষিত। নিয়তি পরিণতিতে কি লিখেছে জানা নেই। তবে এই শেহজাদ তাওসিফ সেই নারীর জীবনে বৈধ পুরুষ হিসেবে আখ্যা পেতে চায়। মৃত্যুর অতলে আমার সমগ্র সত্তা বিলীন হওয়ার পূর্বে প্রাপ্তির খাতায় এতটুকু সুখ লিপিবদ্ধ করতে চাওয়াটা কি অন্যায়? দিশেহারা অরিন কোনো মতে ছুটে এসে দরজা বন্ধ করে ধপ করে ফ্লোরে বসে পড়ে। শরীরে আর একটু শক্তি অবশিষ্ট নেই। বিরামহীনভাবে কাঁপছে পুরো শরীর। নব্য অনুভূতির টানাপোড়েন তীব্র জ্বর বাঁধিয়ে হুলস্থুল কাণ্ড করে ফেলল অরিন।